তো আমরা বুঝলাম ফান্ডামেন্টাল রাইটস কেন অ্যাড করা হয়েছে ভারতীয় সংবিধানের মধ্যে। কারণ এই ফান্ডামেন্টাল রাইটসই আমাদের ডেমোক্রেটিক সিস্টেমের রুট। যে ডেমোক্রেটিক সিস্টেমে বলা হয়েছে যে সবাইকে ন্যায় দেওয়া হবে এবং সবাই ন্যায় তখনই পাবে যখন সবার অধিকার থাকবে। যেহেতু ফান্ডামেন্টাল রাইটস সবাইকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস প্রোভাইড করছে, তখনই আমরা ধরে নিতে পারছি যে এই ফান্ডামেন্টাল রাইটস আমাদের জন্য দরকারি এবং এই দরকারের জন্য এটাকে সংবিধানে ইনসার্ট করা হয়েছে। এখন আমরা একটু নেচার বা ক্যারেক্টারিস্টিক্সের দিকে যদি দেখি, তখন আমরা বুঝতে পারবো যে ফান্ডামেন্টাল রাইটস এর ইম্পর্টেন্স আরও কতটুকু আছে। আমরা যদি ফান্ডামেন্টাল রাইটসের নেচারগুলো দেখি প্রথম অবস্থায়, তখন আমরা বলতে পারবো যে এটার নেচারই হচ্ছে গিয়ে পার্সোনালিটি ডেভেলপ করা, তাছাড়া একটা বেটার কন্ডিশন দেওয়া আমাদের ব্যক্তির জীবনে, এবং ডেমোক্রেটিক সিস্টেমটাকে আরও স্ট্রং করা। তাছাড়া ফান্ডামেন্টাল রাইটসের আরও কিছু নেচার আছে, যেমন এটার মধ্যে ডিটেলড ডেসক্রিপশন দেওয়া আছে 12 to 35 আর্টিকেলে, পার্ট 3-তে। একটা কথা খেয়াল রাখতে হবে, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যাবসলিউট না, এটাই আলটিমেট না। কারণ সময়ে সময়ে ফান্ডামেন্টাল রাইটসের উপর রেস্ট্রিকশন পড়তে পারে। তাছাড়া ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল, মানে আমরা যদি কোর্টের কাছে যাই, তাহলে ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আমরা ন্যায় চাইতে পারি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কেন চলে গেল বা কোন সময় ফিরিয়ে পাব। একটু আগে বলছিলাম সাসপেন্ড হতে পারে ফান্ডামেন্টাল রাইটস, তো সাসপেনশন ও কিন্তু একটা নেচারের মধ্যে পড়ে। প্রয়োজনে ফান্ডামেন্টাল রাইটসকে কমানো বাড়ানো হয় ইমার্জেন্সি টাইমে। আর্টিকেল 20 আর 21 ছাড়া বিশেষভাবে ফান্ডামেন্টাল রাইটস কমানো বাড়ানো হতে পারে। মানে টোটাল ফান্ডামেন্টাল রাইটস তো আমরা জানি বর্তমানে 6টা, যদিও 1978-এর আগে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল 7টা। We had 7 fundamental rights before 1978, but after 1978 we find there are 6 fundamental rights. At present we have 6 fundamental rights. যে 7 নম্বরটা ছিল সেটা ছিল রাইট টু প্রপার্টি, সেটা আর্টিকেল 31-এ ছিল, এবং সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট 44th মানে সংশোধনী বিল নাম্বার 44-এ 1978-এ সেটাকে এখন ফান্ডামেন্টাল রাইট থেকে নিয়ে লিগ্যাল রাইটে ইনসার্ট করা হয়েছে। এখন আলোচনা করব যে ফান্ডামেন্টাল রাইটস কটা এবং কি কি বর্তমানে আমাদের আছে। প্রথম হলো রাইট টু ইকুয়ালিটি, যেটাকে বলা হয় সমতার অধিকার। মানে আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে আমরা ভারতবাসী যারা নাগরিক তারা সবাই সমান অধিকার পাব, সেইটাই এখানে লেখা হয়েছে। 2 নম্বরে আছে রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার। আর্টিকেল 19 থেকে 22-র মধ্যে দেওয়া আছে স্বাধীনতার অধিকার। এখন আমরা কি কি স্বাধীনতা পাই এখানে, যেমন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কথা বলা এবং এক্সপ্রেশন দেওয়ার ফ্রিডম বা স্বাধীনতা, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন এক্সেট্রা। এর মানে হচ্ছে কথা বলা, এক্সপ্রেশনের তো অধিকার আমরা পাই বা স্বাধীনতা পাই। তাছাড়া আমরা অ্যাসেম্বলি গঠন করার স্বাধীনতা পাই, বিভিন্ন অ্যাসোসিয়েশন গঠন করারও আমরা স্বাধীনতা পাই, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাওয়ার মুভমেন্টেরও আমরা স্বাধীনতা পাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা বসবাস করার স্বাধীনতা পাই রেসিডেন্সের। আর মূল
এখানে একটা বলা হয়েছে ফ্রিডম অফ প্রফেশন আর অকুপেশন, মানে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় সাধারণত আইন মেনে, গভর্নমেন্টের অর্ডার মেনে আমরা যে কোনো জায়গায় আমাদের প্রফেশন বা অকুপেশনটা চালিয়ে নিতে পারি। 3 নম্বর ফান্ডামেন্টাল রাইটস যেটা হলো গিয়ে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে আর্টিকেল 23 এবং 24, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সবগুলো হচ্ছে রাইট, এটা কিন্তু রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে আমরা এক্সপ্লয়টেশনের এগেনস্টে অধিকার পাই। যদি আমাদের কেউ এক্সপ্লয়েট করার চেষ্টা করে, আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমাদের শোষণ করার চেষ্টা করে, এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তখন আমরা এই আর্টিকেলের সাহায্য নিতে পারি। এই আর্টিকেলের সাহায্যের মাধ্যমে আমরা যে কোনো ধরনের এক্সপ্লয়টেশনকে কন্ট্রোল করতে পারি এবং সমস্তই আইনত বা আইনের আন্ডারে। কোনো ছোট বাচ্চা যে কোনো হার্মফুল ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা কোনো মহিলা যে তাকে জোর করে কাজ করানো হবে তার মতের বিরুদ্ধে, সেটা সম্ভব না এই আর্টিকেলের মতে 23 এবং 24-এ। পরবর্তী আর্টিকেলে আমরা যাব, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে ধর্মীয় অধিকার। আর্টিকেল 25 থেকে 28, যে কোনো ধর্মের ব্যক্তি তুমি যে কোনো ধর্ম পালন করার অধিকার আছে তোমার। তুমি তোমার ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় কাজ করার পারমিশন ভারতবর্ষের সরকার এবং সংবিধান তোমাকে দিয়েছে, তুমি করতে পারো। সরকারি আইন মেনে, সংবিধানের আইন মেনে তুমি তোমার ধর্ম পালন করতেই পারো। তারপরে আমরা পাই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এটা তোমাদের জন্য দরকারি, মানে আমাদের সংস্কৃতি, যে যার সংস্কৃতি আছে তা আমরা নিজের ইচ্ছা মতো পালন করতে পারি। এবং এডুকেশনাল রাইটস যেটা বলা হয়েছে, মানে একটা ব্যক্তি সে মিনিমাম এডুকেশন থাকবে না ম্যাক্সিমাম এডুকেশন থাকবে সে তার উপর ডিপেন্ড করে। তার যদি এডুকুয়েট ক্যাপাসিটি থাকে বা যোগ্যতা থাকে, এলিজিবিলিটি থাকে, তো সে পড়ার অধিকার রাখে, সে এডুকেশনের অধিকার রাখে, সে পড়তে পারবে। বা তাকে কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না যে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তোমাকে আমরা দিচ্ছি না। ক্রিমিনাল কেসেসে আলাদা ব্যাপার, কিন্তু যে যোগ্যতা সাধারণত লাগে তোমার, যেমন হায়ার সেকেন্ডারি পড়ছো, তোমরা ম্যাট্রিক পাস না করলে হতো না, ঠিক একইভাবে পরবর্তীও জেনারেশনে যে আসবে ম্যাট্রিকের মতো বা ম্যাট্রিক কিছু পাস করে আসতে হবে, তারপরেই হায়ার সেকেন্ডারির মতো কোর্সেসগুলো হবে, তারপরে ফার্দার ডিগ্রিজগুলো হবে। তো কালচার, আমাদের সংস্কৃতির অধিকার আছে সংস্কৃতি পালন করার, এবং আমাদের এডুকেশন বা শিক্ষার অধিকার আছে। আর তারপরেরটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, যেটা হচ্ছে আর্টিকেল 32। যেমন কালচার এডুকেশনাল রাইটস ছিল আর্টিকেল 29 এবং 30, মাঝখানে বলেছিলাম যে রাইট টু প্রপার্টি ছিল 31-এ, এবং 32-তে হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। মানে সংবিধান আমাদের অধিকার দিয়ে দিয়েছে যে যদি কোনো অধিকার আমরা বাকি ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে 5টা, এগুলো যদি আমাদের কেউ স্ন্যাচ আউট করে নিয়ে যায় বা ছিনিয়ে নিয়ে যায়, তখন আমরা কোর্টের কাছে রিকোয়েস্ট করতে পারি আমাদের বাকিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। তার জন্য এই আর্টিকেল 32 বা রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস যে আর্টিকেলটা আছে, যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এবং এই ওয়ার্ডটা B.R. আম্বেদকর ইউজ করেছেন। এর মাধ্যমে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের থেকে দূরে সরে যায় বা আমাদের থাকে না, তখন আমরা চাইতে পারি। আবার বলছি, ক্রিমিনাল কেসে এটা অ্যালাউড না, কিন্তু সাধারণ ব্যক্তির কেসে সেটা অবশ্যই অ্যালাউড। তো এই গেল ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আলোচনা। ফান্ডামেন্টাল রাইটসের এত কিছু সুবিধা এবং এত কিছু গুণ আলোচনা করলাম, অবশ্যই দোষ আলোচনা করাটা ভালো। কিছু দোষ তো সব কিছুর মধ্যেই থাকে, দোষ ছাড়া কোনো থিওরি হয় না সাধারণত। তো এখানে কিছু ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন বা ফান্ডামেন্টাল রাইটসের কিছু দোষ আলোচনা করা হয়েছে, যেগুলো যদি আমরা দেখি তখন আমরা বুঝতে পারবো যে ফান্ডামেন্টাল রাইটসে সাধারণত সাসপেনশনটা দেখা যায়, মানে ইমার্জেন্সি টাইমে ফান্ডামেন্টাল রাইটসকে আমরা সবগুলো ফান্ডামেন্টাল রাইটস ইউজ করতে পারি না।
আমাদের কিছু কম বেশি হয়ে যায়। তাছাড়া স্টেট সময়ে সময়ে ফান্ডামেন্টাল রাইটস রেস্ট্রিক্ট করে রাখতে পারে বিভিন্ন কারণে, এবং আজ পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস থাকা সত্ত্বেও সমাজে কুসংস্কার চলেই আসছে। এটা আরেকটা ফান্ডামেন্টাল রাইটসের প্রবলেম। আর অর্ডিনারি পিপল কোর্টে যাওয়ার তো সাধারণত প্রশ্নই ওঠে না। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কতজনই পালন করে, যদিও দেওয়া আছে। হ্যাঁ, এটা পালন করেছে অনেকে, অনেকে পেয়েছে, কিন্তু অর্ডিনারি পিপল এবং পুয়ার পিপল বিশেষ করে সেটা তাদের আউট অফ লিমিট বা আউট অফ বাউন্ডারি এই কনসেপ্টটা। তো এটা প্র্যাকটিস করা বেশ কষ্টদায়ক। এবং কোনো ইকোনমিক রাইটসের ব্যাপারে, যেমন রাইট টু ওয়ার্ক, রাইট টু রেস্ট, এগুলোর ব্যাপারে, রাইট টু সিকিউরিটির ব্যাপারে বিশেষ আলোচনা করা হয়নি। ইন কেস অফ ইকোনমিক রাইটস আমরা ফান্ডামেন্টাল রাইটসের অভাব দেখি, ইকোনমিক রাইটস মেনশন করা হয়নি। তো বিশেষ কয়েকটা ক্রাইসিস বা প্রবলেম দেখলাম ফান্ডামেন্টাল রাইটসের।